সাভারের চামড়া শিল্পনগরীর বর্জ্য শোধনাগারের দূষিত পানি ফেলা হচ্ছে ধলেশ্বরী নদীতে। কঠিন বর্জ্যের সয়লাব উন্মুক্ত স্থানও। পানিগুলা এমন বিশ্রীগন্ধ আর কালো হয়ে যায়, রাত্রে ঘুমান যায় না। মাত্র কয়েক মাসের মধ্যেই আংশিক চালু হওয়া সিইটিপির মডিউল ও পাইপ অকেজো সক্ষমতা নিয়ে প্রশ্ন। সিইটিপির যে ট্রিটমেন্ট প্রসেস সেটা কখনোই স্ট্যান্ডার্ড হয়নি। পাম্প এবং প্রপেলার যেগুলো নিয়ে তাদের সঙ্গে আমাদের অবজেকশন ছিল, তারা চাচ্ছিল যে মাইল্ড স্টিলের পাম্প দিবে অথবা কাস্ট আয়রনের, চাইনিজরা। আমরা বলছি যে এসএস ছাড়া হবে না। দায় বিসিকের, অভিযোগ শিল্প মালিকদের। বিসিকের সাবেক প্রজেক্ট ডিরেক্টর জাতির কাছে অনেক ভুল তথ্য দিয়েছে এবং চাইনিজ ঠিকাদার থেকে প্রচুর মুনাফা নিয়েছে। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ফারজানা মুমু এবং আমি ফাহমিদা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঢাকা ঘোষণার মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে 5 দিনের আইপিইউ সম্মেলন। বৈষম্য নিরসনকে গুরুত্ব দিয়ে গৃহীত প্রস্তাবগুলো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। জঙ্গিবাদ দমনে আইন শৃঙ্খলা বাহিনীর ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। বললেন, উন্নত অনেক দেশের চেয়ে তারা এখন অনেক সক্রিয়। রাজধানীতে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান। বৃহত্তর স্বার্থে দুর্ভোগ মেনে নেওয়ার আহ্বান মন্ত্রীর। বিকল্প ব্যবস্থা করে অভিযান চালানোর পরামর্শ বিশেষজ্ঞদের। পুরান ঢাকার অলিগলিতে অসংখ্য গুদাম আর দাহ্য বস্তুর দোকান। যে কোনো সময় আগুন লেগে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা, দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ। এবং মাশরাফি যতদিন ফিট থাকবেন ততদিন বাংলাদেশ দলে খেলবেন। সাকিব, তামিম, মাশরাফি, মুশফিকের কোনো বিকল্প নেই বললেন বিসিবি সভাপতি। নিম্নমানের যন্ত্রপাতির ব্যবহার আর সঠিক তদারকির অভাবে মাত্র কয়েকটি ট্যানারির বর্জ্যই শোধন করতে পারছেন না সাভারের চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি। সেখান থেকে বের হওয়া দূষিত পানি লম্বা পাইপ দিয়ে চোরা পথে ধলেশ্বরী নদীতে ফেলছে বিসিক। নিয়ম বহির্ভূত হলেও ট্যানারির কঠিন বর্জ্য ফেলা হচ্ছে অবৈধ ডাম্পিং ইয়ার্ডে। এখনও নির্মাণ হয়নি ক্ষতিকর ক্রোমিয়াম রিকভারি প্লান্টও। এই অবস্থায় আবারও প্রশ্নের মুখে নতুন শিল্পনগরীর ভবিষ্যৎ। মালিক পক্ষ বলছেন, এর সম্পূর্ণ দায় বিসিকের। মঞ্জুর রহমানের তোলা ছবিতে জুবায়ের ফয়সালের রিপোর্ট। 2.5 ফুট ব্যাসার্ধের এই পাইপের কোনো অস্তিত্ব নেই চামড়া শিল্পনগরীর মূল নকশায়। কিন্তু বাস্তবতা হলো, প্রায় 100 ফুট লম্বা পাইপটি ঝোপঝাড়ের আড়াল দিয়ে গিয়ে নদীর মধ্যে ফেলছে ট্যানারির দূষিত পানি। সাভারের নতুন চামড়া শিল্পনগরীর অগোছালো আয়োজনের সামান্য চিত্র এটি। পানিগুলা এমন বিশ্রীগন্ধ আর কালো হয়ে যায়, রাত্রে ঘুমান যায় না। ভালোর চাইতে খারাপ হইতেছে বেশি। প্রকল্পের ভেতরের চিত্র আরো বিচিত্র। একসময় বলা হয়েছিল খাবার উপযোগী পানি ছাড়া হবে নদীতে, কিন্তু তরল বর্জ্য শোধনের সবশেষ ধাপের ট্রান্সফার হাউস থেকে এ ধরনের ঘোলাটে আর দুর্গন্ধযুক্ত পানি যাচ্ছে নদীতে। সিইটিপির 8টি মডিউলের মধ্যে এখন পর্যন্ত প্রস্তুত হয়েছে 4টি, পরীক্ষামূলকভাবে চলছে মাত্র 2টি, বাকিগুলো এখনো নির্মাণাধীন। চালু হওয়া মডিউলের অধিকাংশ ক্লিপ আর পাইপও অকেজো হয়ে পড়েছে মাত্র কয়েক মাসেই। সিইটিপির যে ট্রিটমেন্ট প্রসেস সেটা কখনোই স্ট্যান্ডার্ড হয়নি এবং এই ট্রিটমেন্ট প্রসিডিউরটা একটা ফল্টি ডিজাইনের মাধ্যমে আছে। এখন যেটা পাইপগুলো আনছে এগুলো প্রি ইন্সপেকশন করা হয় নাই, এটা ঠিক। পাম্প এবং প্রপেলার যেগুলো নিয়ে তাদের সঙ্গে আমাদের অবজেকশন ছিল, তারা চাচ্ছিল যে মাইল্ড স্টিলের পাম্প দিবে অথবা কাস্ট আয়রনের, চাইনিজরা। আমরা বলছি যে এসএস ছাড়া হবে না। এই অবস্থায় সব ট্যানারি স্থানান্তরিত হলে তার চাপ নেয়ার সক্ষমতা নেই সিইটিপির, এমন মত শিল্প মালিকদের। তাদের দাবি, বিসিকের অনৈতিক কর্মকাণ্ডই এ অবস্থার জন্য দায়ী। বিসিকের সাবেক প্রজেক্ট ডিরেক্টর ছিল আব্দুল কাইয়ুম, জাতির কাছে অনেক ভুল তথ্য দিয়েছে এবং এখানে উনি ব্যবসাও করেছে। ইট, বালি, সিমেন্ট সহ বিভিন্ন ম্যাটেরিয়ালস গুলো আছে উনি এখানে দিয়েছে এবং চাইনিজ ঠিকাদার থেকে প্রচুর মুনাফা নিয়েছে। অবশ্যই আমাদের কাছে একটা প্রমাণ আছে, আমরা প্রমাণ সহ দিতে পারব। সংস্থাটির বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে প্রকল্প পরিচালকের দপ্তর জানায়, শিল্প মন্ত্রণালয়ের অনুমতি না থাকায় কথা বলবেন না তারা। কোনো সফলতা নেই কঠিন বর্জ্য ব্যবস্থাপনায়ও। স্বয়ংক্রিয় পদ্ধতিতে না হওয়ায় ক্ষতিকর ক্রোমিয়াম রিকভারি হচ্ছে না 1%। মেশিনে চাপ দিয়ে দলা বানিয়ে বিষাক্ত এই রাসায়নিক ফেলা হচ্ছে অবৈধ ডাম্পিং ইয়ার্ডে।
এরকম উন্মুক্ত স্থানে ট্যানারির কঠিন বর্জ্য ফেলায় এরই মধ্যে দূষিত হতে শুরু করেছে আশেপাশের পরিবেশ। শুধু তাই নয়, সিইটিপির অধিকাংশ যন্ত্রপাতিতে ধরেছে মরিচা, সেখান থেকে বের হওয়া দূষিত পানি চোরাপথে যাচ্ছে ধলেশ্বরীতে। এসব কিছুই প্রমাণ করে কতটা গাফিলতি আর দায় সারা হয়েছে গুরুত্বপূর্ণ এই প্রকল্পটির বাস্তবায়নে। দায়িত্বপ্রাপ্ত সংস্থা বিসিক কি পারে এই অব্যবস্থাপনার দায় এড়াতে? জুবাইর ফয়সাল, সময় সংবাদ, সাভার, ঢাকা। জঙ্গিবাদ দমনে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটির প্লটের বরাদ্দপত্র 25 পুলিশ কর্মকর্তার মাঝে বিতরণের সময় এ প্রশংসা করেন তিনি। উন্নত অনেক দেশের চেয়ে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা এখন অনেক সক্রিয় বলেও মন্তব্য করেন তিনি। বিভাগীয় শহর ও জেলাগুলোতেও পর্যায়ক্রমে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য আবাসন ব্যবস্থা করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। বিভাগে এবং জেলায় জেলায় সেখানেও কিন্তু এভাবে আবাসন ব্যবস্থাটা করা যেতে পারে। কারণ সবাই যে এখানেই থাকবে তা তো না। এখন আমাদের অর্থনৈতিক কার্যক্রম সারা দেশব্যাপী আজকে গতিশীল। আমি এটুকু বলবো যে আমাদের দেশের নিরাপত্তার জন্য আর বিশেষ করে এই যে জঙ্গি দমনে আমাদের পুলিশ বাহিনী যে ভূমিকা রাখছে এবং পুলিশের সঙ্গে সঙ্গে অন্যান্য আনুষঙ্গিক যারা আমাদের গোয়েন্দা সংস্থাগুলি এবং অন্যান্য সংগঠনগুলি যেমন র্যাব, পুলিশ, তারপর অন্যান্য গোয়েন্দা সংস্থা সকলে মিলে যেভাবে কাজ করছে, বাংলাদেশ আমি মনে করি যে সারা বিশ্বের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে। একটি বিষয় আমি আপনাদের নজরে আনতে চাই, আপনারা এটা নিজেরা উপলব্ধি করেছেন কিনা জানি না। অন্যান্য জায়গায় দেখা যায় যে ঘটনা ঘটার পরে তারপরে তারা মানে অপরাধীদের ধরে বা যা কিছু করে, কিন্তু আজ পর্যন্ত কিন্তু আমি এমনকি আমাদের উন্নত দেশগুলিতেও দেখলাম না যে ঘটনা ঘটার আগে কোথাও তারা এই ধরনের যারা এই ধরনের কর্মকাণ্ড করতে যাচ্ছে বা সন্ত্রাসী বা জঙ্গিবাদী কর্মকাণ্ডে লিপ্ত, তাদেরকে তারা কিন্তু এ পর্যন্ত ধরতে পারেনি। এই দৃষ্টান্তটা আমরা বাংলাদেশে দেখাতে পেরেছি। জঙ্গিবাদকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সর্বস্তরের মানুষের সহযোগিতায় জঙ্গিদের নিয়ন্ত্রণে রেখেছে দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। দুপুরে ময়মনসিংহ পুলিশ সুপার কার্যালয়ে সিসিটিভি মনিটরিং কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্ষবরণ উৎসব নির্বিঘ্ন করতে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জঙ্গিবাদ শুধু বাংলাদেশের প্রবলেম নয়, সারা বিশ্বের এখন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। যেখানে সারা বিশ্ব জঙ্গিদের আক্রমণে আক্রান্ত হচ্ছে, সেখানে বাংলাদেশ আমরা একটা সুন্দর ভূমিকায় আছি, আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। আমরা কন্টিনিউ হবে এবং এটা আমরা রাখতে পারবো বলে আমরা আশা করি, এবং মানুষ আস্থার জায়গা, একটা বিশ্বাসের জায়গা পুলিশের উপরে স্থাপন করতে পেরেছে। পয়লা বৈশাখ হলো বাঙালিদের সর্বজনীনভাবে সর্বস্তরের মানুষ এখানে পার্টিসিপেট। সেই উৎসবটা নির্বিঘ্ন করার জন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছি। ঢাকা ঘোষণার মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে 5 দিনব্যাপী ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ সম্মেলন। বৈষম্য নিরসন ও সবার জন্য সমমর্যাদা প্রতিষ্ঠাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবারের সম্মেলনে। 131টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে হচ্ছে এবারের সম্মেলন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই সম্মেলনে আজ বিশ্বব্যাপী যে বৈষম্য চলছে তার সমাধানে বেশ কয়েকটি দেশের মধ্যে খসড়া চুক্তির চূড়ান্ত অনুমোদন দেওয়ার কথা রয়েছে। সিদ্ধান্ত গ্রহণে সকাল 9টা থেকে আইপিইউ গভর্নিং বডির বৈঠক শুরু হয়। মূলত এই বৈঠক থেকে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হবে এবারের সম্মেলনে কি কি খসড়া অনুমোদন দেওয়া হবে। এছাড়া একটি স্বাধীন সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশ হস্তক্ষেপ করতে পারবে কিনা সে বিষয়েও আজ চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। বিকেল 3টায় আইপিইউর প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঢাকা ঘোষণা দেবেন। তখনই জানানো হবে 136তম এই সম্মেলনে বৈষম্য নিরসনে চূড়ান্তভাবে কি কি খসড়া অনুমোদন করা হলো। আইপিইউ সম্মেলনের সমাপনী দিনের বিভিন্ন কার্যক্রম জানাতে এই মুহূর্তে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আছেন রিপোর্টার এহসান জুয়েল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল, মুমু, এই মুহূর্তে সম্মেলনে চলছে মধ্যাহ্নভোজের বিরতি। আপনি জানেন যে আজ সকাল 9:30টায় সমাপনী দিনের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ছিল
গভর্নিং কাউন্সিলের মিটিং, এবং ওই গভর্নিং কাউন্সিলের মিটিংয়ে কিন্তু বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি বিভিন্ন কমিটিও পুনর্গঠন হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে এখানে মানবাধিকার বিষয়ক যে কমিটি আইপিইউ রয়েছে, সেই কমিটিতে বেশ চমৎকার ভোটাভুটির পরেই কিন্তু 5টি দেশ 2টি পদের জন্য অংশ নিয়েছিল এবং সেখানে ফ্রান্স এবং আইসল্যান্ড ভোটে নির্বাচিত হয়েছে। একই সঙ্গে আইপিইউর বর্তমান যিনি মহাসচিব আছেন মার্টিন চনগুং, তিনি দ্বিতীয়বারের মতো আবারও 4 বছরের জন্য এই সম্মেলনে পুনর্নির্বাচিত হয়েছেন। এর পাশাপাশি এই সম্মেলনের প্রথম অধিবেশনেই কিন্তু মানবাধিকার বিষয়ে স্থায়ী কমিটির যে রিপোর্টটি, সেটি প্রস্তাবটি গ্রহণ করা হয়েছে এবং কিছুক্ষণ আগে এই বিষয়ে একটি সংবাদ সম্মেলন হয়েছে। সেই সংবাদ সম্মেলন সূত্রে আমরা জানতে পেরেছি যে মোট 42টি দেশের 459টি অভিযোগ সংসদ সদস্যদের ব্যাপারে অভিযোগ এইখানে জমা পড়েছিল এবং এই অভিযোগগুলো করেছেন বিভিন্ন সংসদ সদস্যদের পরিবারের সদস্যরা। বাংলাদেশের ব্যাপারেও কিন্তু 2টি অভিযোগ ছিল। বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাদের দুজনের উপর গ্রেনেড হামলার বিষয়ে 2015 সালে এই আইপিইউতে অভিযোগ করা হয়েছিল এবং সে বিষয়ে কিন্তু মানবাধিকার বিষয়ক কমিটিতে শুনানি সম্পন্ন হয়েছে। কিছুক্ষণ আগে এই বিষয়ে সংবাদ সম্মেলনে আমাদের সাংবাদিকদের প্রশ্ন ছিল যে রোহিঙ্গা ইস্যুতে কোনো অভিযোগ তাদের কাছে জমা ছিল কিনা। সংবাদ সম্মেলনে তারা জানিয়েছেন যেহেতু বিষয়টি একেবারে সংসদ সদস্যদের সঙ্গে সম্পর্কিত নয়, এটি অনেকটাই রাজনৈতিক সম্পর্ক, তাই এ বিষয়ে আইপিইউতে কোনো অভিযোগ ছিল না। কিন্তু আইপিইউ রোহিঙ্গা মিয়ানমারের সরকারের সঙ্গে, মিয়ানমারের সংসদ সদস্যদের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত আলোচনা চালিয়ে যাচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে এই সম্মেলনের মূল আকর্ষণ কিংবা ঢাকা ঘোষণা বলতে আমরা যেটি বুঝি, সেই ঢাকা ঘোষণা কিন্তু আজ দুপুর 2:30টার পরেই আসবে এবং এই দুপুর 2:30টার পরে যে সম্মেলনটি দ্বিতীয় অধিবেশনটি হবে, সেই অধিবেশনে 4টি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মধ্যে একটি রয়েছে খুব অল্প ক্ষমতা সম্পন্ন দেশের উপর অধিক ক্ষমতা সম্পন্ন দেশের যে নাক গলানোর বিষয়টি কিংবা হস্তক্ষেপের বিষয়টি, সেই বিষয়টি নিয়ে একটি প্রস্তাবনা রয়েছে। এছাড়া অর্থনীতিতে নারীর যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সেই বিষয় নিয়েও একটি প্রস্তাবনা রয়েছে। এই প্রস্তাবনাগুলো ঢাকা ঘোষণা আসতে পারে, তখন হয়তো সেটি আমরা আপনাদের জানিয়ে দিতে পারবো। আর চূড়ান্তভাবে বিকেল 3টায় রয়েছে একটি সংবাদ সম্মেলন, যে সম্মেলনে পুরো এই 136তম সম্মেলনের কি হলো সে বিষয়গুলো চূড়ান্তভাবে আমাদের জানানো হবে এবং সেটি হয়তো তখন আমরা আপনাদের জানাতে পারবো। মুমু, এই ছিল এখানকার সবশেষ খবর। দর্শক, আইপিইউ সম্মেলনের সমাপনী দিনের বিভিন্ন কার্যক্রম নিয়ে এতক্ষণ আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী এহসান জুয়েল। দুপুরের সময় আরো থাকছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ধারণ ক্ষমতার 5 গুণ বেশি নবজাতক। সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা, সংক্রমণের আশঙ্কা। ড্রাইভিং লাইসেন্স না থাকা, সঠিক কাগজপত্র ছাড়াই সড়কে গাড়ি চালানো সহ বেশ কিছু অনিয়মের দায়ে 2 চালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্ধ লক্ষেরও বেশি টাকা জরিমানা করেছেন বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত। যাত্রীবাহী বাস থামিয়ে অভিযান পরিচালনা করায় ক্ষোভ প্রকাশ করেন অফিসগামী মানুষ। যদিও বৃহত্তর স্বার্থে সামান্য কিছু দুর্ভোগ মেনে নিতে নগরবাসীর প্রতি অনুরোধ জানান সড়ক পরিবহন মন্ত্রী। এদিকে দিনের বেলায় ব্যস্ত সড়কে অভিযান না চালিয়ে রাতে বাস টার্মিনালে অভিযান চালানোর পরামর্শ পরিবহন বিশেষজ্ঞদের। সকাল 10:15 রাজধানীর ব্যস্ততম সড়ক মানিক মিয়া এভিনিউতে একে একে থামানো হচ্ছে যাত্রীবাহী বাস। উদ্দেশ্য যানবাহনের সঠিক কাগজপত্র যাচাই বাছাই ও ফিটনেস পরীক্ষা। দীর্ঘ সময় ধরে বিআরটি এর এমন অভিযান চলায় অনেককেই বাধ্য হয়ে নেমে পড়তে হয় বাস থেকে। জরুরি কাজের উদ্দেশ্যে রওনা হওয়া যাত্রীদের সংখ্যা সঠিক সময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর বিষয়ে কি আইনে কি করবে সেটা তাদের ব্যাপার, আমাদের কেন হয়রানি হবো? মোবাইল কোর্টের নামে এই যে একটা বিড়ম্বনার যে বিষয়, প্রতিদিন সকালে মানে এই বিড়ম্বনা আর কতদিন পোহাবো আমরা? পৃথিবীর কোনো দেশে এই ধরনের সিনকেট আমি দেখি নাই, এইভাবে ঘন্টার পর ঘন্টা রাস্তার মধ্যে গাড়ি রাইকা মানুষকে হয়রানি করা। সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যাত্রী দুর্ভোগের কথা স্বীকার করে দেশের গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছুটা ভোগান্তি মেনে নিতে যাত্রীদের অনুরোধ জানান তিনি। মোবাইল কোর্ট তো তার নিয়ম অনুযায়ী চলবে, পার্মানেন্ট স্বস্তির জন্য আপনি সাময়িক কষ্টটা তো মেনে নিতে হবে, তা নাহলে তো কোনো সমস্যার সমাধান এদেশে হবে না। রাজধানীতে সিটিং ও গেট লক সার্ভিস বন্ধের মাধ্যমে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধ হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। সিটিং, গেট লক এসব বিষয়গুলো যেন আর না থাকে এবং গাড়ি যাতে এগুলো করে অতিরিক্ত ভাড়া আদায়ের একটা ফন্দি
এটা যাতে বন্ধ হয়, এর পুনরাবৃত্তি রোধেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে যাত্রী দুর্ভোগ কমাতে দিনের পরিবর্তে রাতে অভিযান পরিচালনার পরামর্শ দিয়েছেন পরিবহন বিশেষজ্ঞরা। গ্লাসে স্টিকার আমাকে দিতে হবে, আমি স্টিকার লাগাই রাখলে এটা দেখলেই যথেষ্ট। প্রতিটা গাড়ি থামায় থামায় রাস্তায় যদি আপনার এই ফিটনেস আর ট্যাক্স দেখতে চায় তাহলে তো কোনোভাবেই সম্ভব না। গত 3 মাসে বিআরটিএর অভিযানে 5,564টি মামলা, প্রায় 90 লক্ষ টাকা জরিমানা, 261টি গাড়ি ডাম্পিং ছাড়াও 317 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। আগামীকাল দুপুর 12টা থেকে সহরাওয়ার্দী উদ্যানে ওলামা মাশায়েখ সম্মেলন শেষ না হওয়া পর্যন্ত শাহবাগ থেকে মৎস্য ভবন এবং দোয়েল চত্বর থেকে শাহবাগের রাস্তা বন্ধ থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ইসলামিক ফাউন্ডেশনের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। পবিত্র মক্কা, কাবা শরীফ এবং মসজিদে নববীর সম্মানিত খতিব তাদের মুখ থেকে বয়ান শুনবে ধর্মপ্রাণ মুসলমানরা, সেটাকে নিরাপদ রাখার জন্য, সুশৃঙ্খল রাখার জন্য, যানজট মুক্ত রাখার জন্য কেউ জরুরি প্রয়োজন ছাড়া গাড়ি নিয়ে 6 তারিখে এই এলাকায় যাতে না আসেন। স্থানীয় সরকারকে দুর্বল করে কেউ রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। সকালে রাজশাহী নগর ভবনে একথা বলেন তিনি। মন্ত্রণালয়ের দ্বিতীয় দফা বহিষ্কারাদেশের বিরুদ্ধে উচ্চ আদালত স্থগিতাদেশ দেওয়ার পর আজ সকালে নগর ভবনে আসেন রাজশাহীর মেয়র বুলবুল। এ সময় মেয়রের জন্য নির্দিষ্ট কক্ষটি খুলে দেওয়া হয়। পরে তিনি স্থানীয় নেতাকর্মী এবং কাউন্সিলরদের নিয়ে কক্ষে বসেন। এ সময় সিটি কর্পোরেশনের কার্যক্রম নিয়ে খোঁজ খবর নেন মেয়র। 2013 সালের 17 সেপ্টেম্বর সিটি মেয়র হিসেবে দায়িত্ব নেন বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল। নাশকতা সহ 19 মামলার মধ্যে 4টিতে পুলিশ চার্জশিট দেয়। 2015 সালের 7 মে মেয়র পদ থেকে তাকে সাময়িক বহিষ্কার করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরে গত বছরের 10 মার্চ বুলবুলের বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা করে আদেশ দেন উচ্চ আদালত। এরপর গত রোববার দায়িত্ব নিল বিশেষ ট্রাইব্যুনালে থাকা মামলা আমলে নিয়ে দ্বিতীয়বারের মতো বুলবুলকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আমি এখানে 16 মাস দায়িত্ব পালন করে গেছি, সেই সময়ও সহযোগিতা পেয়েছি। আমার বিশ্বাস যে আগামী 16 মাসে 15 মাসে সেই সহযোগিতা আমি পাবো। এই কারণে পাবো যে স্থানীয় সরকারকে কেউ অবমূল্যায়ন করে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারে না। অপরিকল্পিতভাবে দাহ্য জাতীয় ব্যবহৃত বস্তুর দোকান, গোডাউন আর কারখানার কারণে পুরান ঢাকা হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ। কেমিক্যাল ও প্লাস্টিক সহ দাহ্য জাতীয় পদার্থের ব্যবহৃত কৌটা এবং বস্তুর কারণে যে কোনো সময় ধরে যেতে পারে আগুন। সংশ্লিষ্টরা বলছেন, এসব কারখানা বা দোকান দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা না করা হলে এলাকায় বাড়বে নিরাপত্তা ঝুঁকি ও ক্ষতির পরিমাণ। সেলিয়া সুলতানার রিপোর্ট। ফেলে দেয়া পলিব্যাগ, প্লাস্টিকের জিনিসপত্র, বিভিন্ন ধরনের সুগন্ধির ক্যান, ব্যবহৃত খাবারের প্যাকেট ও বোতল সহ সরু রাস্তায় আর অলিগলিতে এমন দোকানের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে পুরান ঢাকা। ব্যবহৃত ফেলে দেওয়া ক্যানে বোঝায় পারফিউম বা অ্যারোসোল তৈরি করা হয় হাইড্রোকার্বন জাতীয় পদার্থ থেকে, যাতে বিউটন নামে দাহ্য পদার্থ থাকে। বিশেষজ্ঞরা বলেন, এ ধরনের বস্তু থেকে যে কোনো সময় আগুন ধরে যেতে পারে, ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। গভর্নমেন্ট আর অন্য কোনো কাজ আমরা দেয় নাই, এই জন্য আমরা এটা করে গাইতেছি আর কি। বাড়িতে কারেন্ট আছে, লাইট আছে, একটা কিছু দুর্ঘটনা ঘটতেই পারে। যদি আমাদেরকে অন্য দিক দিয়ে সিটি মার্কেট বাক করে দেয় তাহলে আমরা এখান থেকে আমরা সাইডে দিতে বাধ্য আছি। একটা সময়ে এমন একটা গ্যাসের পর্যায়ে আসবে যেটাকে আমরা এক্সপ্লোসিভ মিক্সচার বলি। এখান থেকে যে সামান্য স্পার্ক হবে তাতে একটা এক্সপ্লোশন ঘটে যাবে এবং বিল্ডিংটা ধসে যাবে, আগুন ধরে যাবে, মানুষ মৃত্যুবরণ করবে। তো এই সমস্ত ক্যানগুলো কখনো এরকম কনফিডেন্স স্পেজে করা উচিত না। আমরা আছি 12,000 গলি, এটি ইসলামবাগে অবস্থিত এবং এই 12,000 গলিতে আপনারা যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটিতে কিন্তু যে ধরনের সুউচ্চ ভবনগুলো রয়েছে, বেশিরভাগ সুউচ্চ ভবনগুলোতেই অন্তত 50টির মতো আসলে
এখানে কারখানা রয়েছে, বিশেষ করে যারা ব্যবহৃত জিনিসপত্র নিয়ে কাজ করেন সে ধরনের দাহ্য জাতীয় জিনিস এবং বস্তু সংবলিত বিভিন্ন কারখানা এবং গোডাউন কিন্তু এই গলিতে রয়েছে, যার কারণে বেশিরভাগ গলিগুলো যখন আসলে এই ধরনের অবস্থায় থাকে সেক্ষেত্রে আসলে যদি কখনো কোনো ধরনের আগুন লেগে যায় অথবা যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে সে পরিস্থিতিতে কিন্তু এখানে খুব বেশি সুযোগ নেই, খুব বেশি সুবিধা পাওয়া যাবে না, বিশেষ করে আগুন নির্বাপন এবং অন্যান্য কাজের ক্ষেত্রে। কম্বাস্টেবল ম্যাটেরিয়াল এর সাথে আবার আপনার ফ্লেমেবল আছে, যেগুলো কেমিক্যাল আইটেমের সাথে আছে। এখন আমাদের ফায়ার সায়েন্সের ভাষাতে এগুলো খুব ডেঞ্জারাস। একটা প্লাস্টিক পড়লে পরে হাইলি টক্সিক কিন্তু আপনার গ্যাস কিন্তু উৎপন্ন হয়। বাড়িগুলো খুবই পুরাতন এবং লোকজন করে বের হয়ে নিয়ে আসবেন সেই জিনিসগুলো, এইটাও নাই, স্পেসটাও নাই। বিশেষজ্ঞরা বলছেন দাহ্য জাতীয় বস্তুর এমন কারখানা ও গুদাম নির্দিষ্ট পরিকল্পনার আওতায় নিয়ে আসা জরুরি। ঢাকার পরিধি বাড়ছে, কেরানীগঞ্জ, কামরাঙ্গীর চর, এই সমস্ত জায়গায় নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তাদেরকে ওখানে প্রতিস্থাপন করতে হবে এবং অনেক সময় প্রতিস্থাপন উৎসবব্যঞ্জক যদি অবস্থা তৈরি করা যায়, অবকাঠামো তৈরি করা যায়, তারা চলে যাবে। তবে সরকারি ব্যবস্থাপনা ছাড়াও পুরান ঢাকায় কোনো ভবনে এ ধরনের কারখানা ও গুদাম ভাড়া না দেওয়ার জন্য স্থানীয়ভাবেই সচেতনতা ও প্রতিরোধ তৈরি করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিবেশ অধিদপ্তরের নিয়ম নীতিকে স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে, তাই দ্রুত কারখানাগুলো অন্যত্র স্থানান্তরের দাবি জানিয়েছেন এলাকাবাসী। আর পরস্পরের উপর দায়ভার চাপান কারখানা মালিক এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। শওকত আলী সৈকতের তথ্য ও আব্দুল্লাহ আল মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আবাসিক এলাকায় কোনো কলকারখানা থাকতে পারবে না, এটা পরিবেশ অধিদপ্তরের নিয়ম। কিন্তু নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হীরাঝিল, সিআইখোলা, ওয়াবদা কলোনি, পাইনাদি, আটিগ্রাম সহ আশপাশের আবাসিক এলাকায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অসংখ্য চুন কারখানা। সিটি কর্পোরেশনের ঠিক চোখের নিচে লক্ষাধিক মানুষের এই আবাসিক এলাকাগুলোতে পরিবেশ অধিদপ্তরের সমস্ত নিয়মকে উপেক্ষা করে দিনের পর দিন উৎপাদন হচ্ছে চুন। এতে করে প্রতিনিয়ত চুল্লি থেকে নির্গত বিষাক্ত গ্যাস, পাউডার এবং কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ। দীর্ঘদিন ধরে এ পরিবেশে বসবাসের কারণে মরণঘাতী সব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন স্থানীয় এলাকাবাসী। জ্বালানি ব্যবসা করার তো প্রভাব বিস্তারের উপরেই আছে, সরকার এখানে কিছু বলতেছে না। 24 ঘন্টা এখানে ধুলাবালি উড়ে এবং নাকে মুখে যায় এবং শ্বাসজনিত কষ্ট। এই একটা না অসংখ্য আছে, হ্যাঁ, আমরা চাই এগুলা যাতে বন্ধ হয়। চুনার ফ্যাক্টরি এখানে চুনা উড়ে আমাদের নাকে যায়, আমাদের শ্বাসকষ্ট হয়। যদি অনেক দিন ধরে এক্সপোজার হয় তাহলে আমাদের ফুসফুস যেটাকে আমরা বলি, আমাদের প্রধান শ্বাস প্রশ্বাসের অঙ্গ, সেটাতে মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে এবং দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি হতে পারে। সরকারের সহযোগিতা পেলে জনস্বার্থে কারখানা সরিয়ে নিতে কোনো আপত্তি নেই বলে জানালেন চুন কারখানা মালিক সমিতির এই নেতা। সরকার থেকে আমাদেরকে কোনো বাধাও দেয় নাই, চিঠিও দেয় নাই স্থানান্তরের জন্য। যদি সরকার কখনো এই ধরনের চিঠি দেয়, আমরা ইনশাল্লাহ এখান থেকে অন্যদিকে এই ব্যবসা স্থানান্তর করতে আমরা সম্মত আছি। আর কারখানাগুলো সরিয়ে নিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা। ডাস্ট কালেক্টর যদি এখন সাময়িকভাবে করা যায় তাহলে ইন্ডাস্ট্রিটি স্থানান্তর না হওয়া পর্যন্ত দূষণের মাত্রাটা, ডাস্টের মাত্রাটা কমে আসবে। ওদের সাথে আমরা আলোচনা করেই ইন্ডাস্ট্রিগুলিকে গ্রহণযোগ্য স্থানে স্থানান্তরের জন্য নির্দেশ দেব। সারা দেশে সরকার অনুমোদিত 35টি চুন কারখানার মধ্যে 17টি কারখানাই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিভিন্ন আবাসিক এলাকায় গড়ে উঠেছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ধারণ ক্ষমতার 5 গুণ বেশি নবজাতকের চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের স্পেশাল কেয়ার নিউনেটাল ইউনিট। প্রতি বেডে 2 জন করে নবজাতক রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, অথচ সংক্রমণ এড়াতে স্পর্শকাতর রোগী হিসেবে প্রতিটি নবজাতককে নিরাপদ দূরত্বে রাখা জরুরি। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মাত্র 1 থেকে 1,500 বর্গফুটের এই ওয়ার্ড, যেখানে আবার কাচের ঘেরা দিয়ে কয়েকটি বিভাগে ভাগ করা হয়েছে। বসানো রয়েছে নানা ধরনের যন্ত্রপাতি, যন্ত্রের ভেতরে কিংবা বাইরে। অর্থাৎ এই ওয়ার্ডের বাসিন্দারা সবাই নবজাতক, যাদের সবার গড় বয়স মাত্র কয়েকদিন। অপরিণত বয়সে জন্ম হওয়ায় কাউকে রাখা হয়েছে ইনকিউবেটরে, কাউকে আবার জটিলতার কারণে মায়ের সাথে রাখতে না পারে রাখা হয়েছে মায়ের বুকের উষ্ণতার মতো ওয়ার্মারে। কয়েক বছর আগে ইউনিসেফের সহায়তায় প্রতিষ্ঠিত এই ওয়ার্ডে রাখার কথা 32 জন নবজাতক, কিন্তু এখন নবজাতকের সংখ্যা 150-র বেশি। এক ওয়ার্মারের ভিতরে একাধিক
রুগী আছে, এক ফটোসিনথেসাইজারের অধীনে একাধিক রুগী আছে, কিন্তু আমাদের এটা করার কিছুই নাই। কোনো রুগীকেই আমরা হসপিটাল থেকে বিনা চিকিৎসায় আমরা বিদায় দিতে পারি না। প্রতিটি নবজাতককে নিরাপদ দূরত্বে রেখে চিকিৎসা সেবা দেওয়ার নিয়ম, কিন্তু অতিরিক্ত রোগীর চাপে এখানে তা সম্ভব হচ্ছে না। আর প্রয়োজনীয় জনবল না থাকায় সবসময় চাপের মুখে থাকতে হয় এই ওয়ার্ডের চিকিৎসক এবং নার্সদের। আমাদের বিছানা অনুযায়ী যখন রুগী বেড়ে যায় তখন হচ্ছে একটা বেডে আমাদের 2টা করে রুগী দিতে হয়। আমাদের লোকবলও আরো বেশি লাগে। ডাবলিং তো আর আসলে অ্যাকসেপ্টেড না। তাতে ঝুঁকিটা হলো যে ইনফেকশনের হার বাড়ে, যে বাচ্চাদের ইনফেকশন সহজেই সংক্রমিত হইতে পারে। শুধু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেওয়া নবজাতক নয়, বৃহত্তর চট্টগ্রামের অন্যান্য জেলায় উন্নত সুযোগ সুবিধা না থাকায় সেখানকার অসুস্থ নবজাতকদেরও চিকিৎসার জন্য এখানে নিয়ে আসা হয়। এই নবজাতক শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, এদের উপর নির্ভর করছে ভবিষ্যতের শক্তিশালী বাংলাদেশ। কিন্তু ভিত্তি যদি অসুস্থ কিংবা নড়বড়ে হয় তার কাঠামো হবে একই অবস্থা। আর এসব সমস্যার সমাধানে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন চিকিৎসকরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময় আরো থাকছে সিরিয়ার ইদলিবে বেসামরিক নাগরিকের ওপর রাসায়নিক হামলার তদন্ত করবে জাতিসংঘ, নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে 90 জেএমবির উত্তরাঞ্চল শাখার প্রধান জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী। সকালে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক SM তাসকিনুল হক এ জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দিতে সে 90 জেএমবির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন পিপি। এছাড়া রিমান্ডে থাকাকালীন রাজীবের দেয়া তথ্য অনুযায়ী আটক 3 জেএমবি সদস্যকে 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ জয়নুল আবেদিন এর রিমান্ড আবেদন মঞ্জুর করেন। সেই এই সরকারের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য, দেশের একটা অস্থিতিশীল পরিবেশ বজায় রাখার জন্যই এই সমস্ত কাণ্ডকর্ম ঘটাচ্ছে। পাশাপাশি আজকে বরানবাড়ি একটি সন্ত্রাসী মামলায় গতকাল তিনজন সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে। তাদেরকে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, বিজ্ঞ আদালত তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। সুন্দরবনে জেলেদের নিরাপত্তা নিশ্চিতে ভাসমান 2টি বর্ডার অবজারভেশন পোস্ট BOP স্থাপন করেছে বিজিবি। এর মধ্য দিয়ে 38 কিলোমিটার বিস্তীর্ণ এলাকা বিজিবির নজরদারিতে এসেছে। ভবিষ্যতে জেলেদের রক্ষায় আরও পদক্ষেপ নেওয়ার কথা জানালেন বিজিবির মহাপরিচালক। সুন্দরবন ঘুরে এসে শফিকুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার জামান দ্বীপ। সুন্দরবনের মধ্য দিয়ে এঁকে বেঁকে চলেছে খোলপেটুয়া নদী। নদীটি সুন্দরবনের 18 বেঁকি খাল হয়ে মিলিত হয়েছে রায়মঙ্গল নদীতে, যা মিলেছে বঙ্গোপসাগরে। বছরের পর বছর সুন্দরবনের বেশিরভাগ মানুষের মাছ ধরেই চলছে জীবিকা নির্বাহ। মাছ ধরতে গিয়ে প্রতিনিয়ত জলদস্যুদের আক্রমণের শিকার হন তারা। এই অঞ্চলের জেলেদের রক্ষায় অনেকদিন ধরেই কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এরই ধারাবাহিকতায় জলদস্যু দমন এবং সুন্দরবনের অরক্ষিত এলাকা নিজেদের নজরদারিতে আনতে ভাসমান 2টি বর্ডার অবজারভেশন পোস্ট BOP স্থাপন করেছে বিজিবি। সুন্দরবনের প্রায় 38 কিলোমিটার এলাকা এখন অনিরাপদ রয়েছে। এই দ্বিতীয় ভাসমান BOP উদ্বোধনের মাধ্যমে সুন্দরবনে বেশ কিছু এলাকা বিজিবি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও 2টি BOP নির্মাণের মাধ্যমে পুরো 38 কিলোমিটার এলাকা বিজিবি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। বিজিবির মহাপরিচালক বললেন, ভাসমান BOP স্থাপনের মাধ্যমে দরিদ্র জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। ভবিষ্যতে সুন্দরবনের নিরাপত্তায় আরও পদক্ষেপ নেওয়া হবে বলেও জানালেন তিনি। ভাসমান BOP আমরা এখন এটা স্টাডি করেছি, আমরা চলমান করব। আমরা ভবিষ্যতে যখন BOP করব আমরা চিন্তা রাখবো যে শিপের মধ্যে BOP করব, যাতে আমরা বর্ষাকালেও সুরক্ষা করতে পারি, যে কোনো মুহূর্তে যে কোনো সময়। সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা কাউকে অবৈধভাবে অনুপ্রবেশ করতে দেব না। এর আগে 2013 সালে প্রথম BOP স্থাপন করা হয়েছিল সুন্দরবনের গহীনে কাচিকাটা খালে। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, সুন্দরবন। উজান থেকে নেমে আসা টানা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন স্থানে বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা বাধ্য হয়ে পানিতে ডুবে থাকা আধা পাকা ধান কেটে ফেলছেন। ফসলের এ ক্ষতিতে দিশেহারা কৃষক। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
গত কয়েকদিনের পাহাড়ি ঢলে সুনামগঞ্জে 25টি হাওরের বেড়িবাঁধ ভেঙে গেছে। কৃষি বিভাগ জানায় এতে 95,000 হেক্টর জমির ধান তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার কয়েক হাজার কৃষক। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে খননের কোনো উদ্যোগ না নেয় অল্প বৃষ্টিতেই নদী উপচে তলিয়ে যাচ্ছে ফসল। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে 4টি ইউনিয়নের 200 হেক্টর জমির আধা পাকা ধান পানির নিচে তলিয়ে নষ্ট হয়ে গেছে। বিভিন্ন হাওরে এরই মধ্যে কৃষকরা বাধ্য হয়ে ধান কেটে ফেলছে। এদিকে ভৈরব উপজেলায় মেঘনা ও কালী নদীর তীরবর্তী 4টি ইউনিয়নের ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। ধান ঘরে তোলার আগেই পাহাড়ি ঢলে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। অবশিষ্ট ফসল রক্ষায় অনেকেই আধা পাকা ধান কেটে ঘরে তুলছেন। জমির ধানের উপরে 1 থেকে 1.5 হাত পানি, কোনো জমির উপরে 1 হাত পানি, কোনো জমির উপরে কিছু কম পানি। এই জন্য এবছর কৃষক একেবারে আগানগরের কৃষক সব দিশেহারা। যে জমিগুলি কাটল 15 দিন পরে, এইগুলার পানি এসে গেছে 15 দিন আগে। কাজে এখন এই জমি কাটা আমাদের পক্ষে সম্ভব নয়। খুব একটা ফলন পাওয়া যাবে না। কৃষক এই ডুবে জমিগুলা আধা ফাঁকা ধানগুলা কর্তন করছে, এর থেকে 10 থেকে 15% ফলন পাওয়া যাবে। নেত্রকোনায় ধনু নদীর বাঁধ ভেঙে 16,880 হেক্টর জমির বোরো ধান প্লাবিত হয়েছে। হাওর অঞ্চল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনার। গত রোববার বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ভেঙে যায় মোহনগঞ্জ উপজেলার জালালপুর পয়েন্টে ধনু নদীর চর হাইজদা বাঁধ। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। বকেয়া কর আদায়ে পহেলা বৈশাখে প্রথমবারের মতো হালখাতার আয়োজন করবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সকালে রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর ভবনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাথে প্রাক বাজেট আলোচনায় একথা জানান এনবিআর এর চেয়ারম্যান নজিবুর রহমান। এ সময় কর ফাঁকি রোধে অ্যাপস ব্যবহার করা হবে বলেও জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা ব্যাট ফাঁকি দিচ্ছে, এটা মোবাইল অ্যাপসের মাধ্যমে তারা ধরে ফেলছেন এবং আমাদের ব্যাট গোয়েন্দা অনলাইন ফেসবুকে সব তথ্য আমরা পেয়ে আমরা সেখানে গিয়ে বিভিন্ন ধরনের এনফোর্সমেন্ট করেছি। এটাকে আমরা নতুন মাত্রায় নেওয়ার জন্য আমাদের আরেকটা আমরা কাজ করছি যে A2I প্রকল্প এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যেহেতু ডিজিটাল বিষয়ে ইয়াং জেনারেশনকে নিয়ে অনেক কাজকর্ম হচ্ছে, সেখানে আমরা সম্পৃক্ত হব। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে ঘিরে সিলেটে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। রমণীরা বাঙালিয়ানায় সাজতে নিজের মতো করে বৈশাখী পোশাক তৈরি করছেন বুটিক হাউসে গিয়ে। চাহিদা বেড়েছে, বুটিক শিল্পীদের নেই দম ফেলার ফুরসত। তবে সিলেটে জঙ্গি হামলা সেই সাথে টানা বৃষ্টির কারণে বুটিক শপগুলোতে ক্রেতা উপস্থিতি কিছুটা কমেছে। দিগেন সিংহের ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। আর মাত্র কদিন পর প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলা বর্ষবরণের জন্য প্রস্তুত হচ্ছে সিলেটও। বিশেষ এই দিনটিকে আনন্দঘন করে তুলতে সকলেই নিজেকে সাজাতে চান ভিন্ন রঙে। উদ্দেশ্য পুরনো বছরের গ্লানি মুছে নতুনের পথে যাত্রা। বৈশাখী সাজে তরুণীদের পছন্দের শীর্ষে থাকে বুটিকের পোশাক। শাড়ি কিংবা 3 পিস নিজেদের মতো করে তৈরি করতে পারায় দিনে দিনে চাহিদাও বাড়ছে। তাই বুটিক শিল্পীদের দিনরাত কাজের ব্যস্ততা। প্রতিদিনে আমরা অনেক শাড়ি, তারপরে আমাদের বিছানার চাদর, পর্দা এসব অর্ডার পাচ্ছি, আমরা 3 পিসের অর্ডার পাচ্ছি। বুটিকে কাজের অনেক চাহিদা বেশি, কাজ করে রাত দিন করে কাজ করে শেষ করতে পারতেছি না। ফ্যাশন সচেতন তরুণীরা জানান ইউনিকের কারণে বুটিকই তাদের পছন্দ। আমাদের মন মতো হয়, আমরা যে ডিজাইনে চাই ওরা ওই ডিজাইন আমাদেরকে দিতে পারে। একটা ডিজাইন এখন কমন হয়ে যায়, তো একটা পরে দেখা যায় আরেকজন সেম ডিজাইন করছে, তো বুটিকের ড্রেসগুলো হয় ইউনিক হয় ডিজাইনগুলো। আর চাহিদার কথা মাথায় রেখে বেশ আগেভাগেই বৈশাখী পোশাকে সেজেছে নগরীর বুটিক শপগুলো। গত কয়েক বছরে সিলেটে দেশের স্বনামধন্য বেশ কিছু বুটিক হাউসের শোরুম হয়েছে। এর মধ্যে অন্যতম বিশ্বরং। গত বছর তারা শখের হাড়ি মোটিভ নিয়ে কাজ করলেও এবার বৈশাখী পোশাকে ফুটিয়ে তোলা হয়েছে ঐতিহ্যে বাংলা সিনেমা। তবে টানা বৃষ্টিপাত ও সিলেটের সাম্প্রতিক পরিস্থিতির কারণে দোকানে ক্রেতা উপস্থিতি কম বলে জানান শোরুমের কর্মীরা। বিভিন্ন ধরনের হামলার আশঙ্কা বা এই কারণেও হইতে পারে, মানুষের মনে একটা ভয় আছে, তো সেই কারণে হয়তো কাস্টমারটা কম হইতেছে। নগরীর নয়া সড়ক, লামাবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, টিলাগড় ও কুমারপাড়ায় অন্তত 25টির মতো বুটিক শপ রয়েছে। গত বৈশাখে এসব দোকানে ব্যবসা হয়েছে কোটি টাকার বেশি। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। দেশের বাইরের খবর। সিরিয়ার ইদলিবে বেসামরিক নাগরিকদের ওপর রাসায়নিক হামলার তদন্ত করবে জাতিসংঘ। এ বিষয়ে আলোচনা করতে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে সংস্থাটি।
রাসায়নিক হামলার ঘটনায় আসাদ সরকারকে সরাসরি দায়ী করে সভ্য পৃথিবীতে এ ধরনের বর্বরতাকে কোনোভাবে মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছে হোয়াইট হাউস। এদিকে রাসায়নিক হামলার জন্য সিরীয় সরকার ও রাশিয়াকে দায়ী করা হলেও তা অস্বীকার করেছে দামেস্ক। ইদলিবের বিভিন্ন হাসপাতালের বিছানায় এভাবেই কাতরাচ্ছেন বহু মানুষ। শ্বাসকষ্টে আক্রান্ত বহু শিশুকে অক্সিজেন মাস্কের সাহায্যে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন চিকিৎসকরা। মঙ্গলবার অনলাইনে প্রকাশিত বেশ কিছু ছবিতে রাসায়নিক হামলার এমনই ভয়াবহ চিত্র ফুটে ওঠে। হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে পর্যবেক্ষণ সংস্থা জানায়, হামলার কারণে অনেকেই শ্বাসরুদ্ধ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন, অনেকেরই আবার মুখ দিয়ে ফেনাও বের হয়ে আসে। আমি ও আমার পরিবার হামলার সময় ঘুমিয়েছিলাম। হঠাৎই 6টা-7টার দিকে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। প্রচন্ড ধোঁয়ায় আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না। হামলার পর আমরা পুরোপুরি অচেতন হয়ে পড়ি। আমার খুবই শ্বাসকষ্ট হচ্ছিল, কোনোভাবেই যেন শ্বাস নিতে পারছিলাম না আমি। কারা এ হামলা চালিয়েছে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া না গেলেও হামলার ঘটনা তদন্ত করবে জাতিসংঘ। বেসামরিক নাগরিকদের উপর হামলার এ ঘটনা যুদ্ধাপরাধের শামিল বলেও মন্তব্য সংস্থাটির। হামলার বিষয়ে এ পর্যন্ত যেসব খবর এসেছে তার সত্যতা যাচাই করার মতো অবস্থায় আমরা এই মুহূর্তে নেই। তবে হামলার ধরন যেমনই হোক, বেসামরিক নাগরিকদের ওপর যে কোনো ধরনের হামলা খুবই উদ্বেগজনক এবং ভয়াবহ। সেখানে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে এ ধরনের রাসায়নিক হামলা স্পষ্টতই বৈশ্বিক নিরাপত্তা ও শান্তির জন্য বড় হুমকি। এদিকে ইদলিবে রাসায়নিক হামলার জন্য সরাসরি আসাদ সরকার ও মস্কোকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ ধরনের হামলাকে ন্যাক্কারজনক উল্লেখ করে মুখপাত্র শন স্পাইসার ওবামা প্রশাসনের দুর্বলতাকে দায়ী করেন। গত কয়েক বছরে সিরিয়ার সরকার পরিবর্তনের মাধ্যমে একটি রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ আমাদের সামনে এসেছিল, কিন্তু নানা কারণে সেটি সম্ভব হয়নি। আর এ কারণে রাজনৈতিক সংস্কারের বিষয়টি আজ আরো কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প জাতীয় নিরাপত্তা সংস্থার কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে পরবর্তী করণীয় ঠিক করবেন। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে দামেস্ক ও মস্কো। অনয় কর্মকার, সময় সংবাদ। যতদিন মাশরাফি ফিট থাকবেন ততদিন তিনি জাতীয় দলে খেলতে পারবেন বলে জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। কলম্বোতে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। বিসিবির সভাপতি আরো বলেন, তামিম, সাকিব, মাশরাফি ও মুশফিক দলের অপরিহার্য সদস্য। মাশরাফি একটা জিনিস সবসময় বলে আসছিল যে এটা ওর লাস্ট T20 সিরিজ অ্যাজ এ ক্যাপ্টেন, কিন্তু তার মানে কিন্তু স্কোয়াড থেকে বাদ যাচ্ছে না, অনলি ক্যাপ্টেন্সিটা ও ছেড়ে দেবে এই সিরিজের পরে। লাস্ট পরশুদিন আমার সাথে রাত্রে যখন কথা হয় তখন তামিম, সাকিব, মুশফিক, মাশরাফি আমরা বসছিলাম। এই ডিসিশনটা ওদেরকেই নিতে হবে। ওরা কখন কি করবে না করবে এটা আমাদের বলার চেয়ে ওদের নিজের প্ল্যানটা থাকাই ভালো। সত্যি কথা বলতে মাশরাফি ভাইকে নিয়ে বেশি আপসেট ছিলাম। তো আসলে ওনার এই কথা বলার পর ম্যাচে নামার আগে তার যে ইন্সপিরেশনটা ঠিক আগের মতোই ছিল। উনি বলতেছিল যে আমরা যদি শক্ত না হই তাহলে আমরা ম্যাচ জিততে পারবো না বা আমরা পজিটিভ থাকতে পারবো না। তো ওনার কাছ থেকে আমরা আবার নতুন করে ইন্সপিরেশন পাইছি যে সবকিছুর পর আমাদের খেলাটা হচ্ছে সবার আগে। শেষ ম্যাচটা যদি ভালো দিয়ে শেষ করতে পারি আমার কাছে আরো অনেক বেশি ভালো লাগবে, যে আসলে টিমের জেতার জন্য একটা অবদান রাখার চেষ্টা করব। দর্শক, এই বিষয়ে আরো জানাতে কলম্বো থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রোজ, আসলে এর আগেও আমরা বাংলাদেশের টিম করে তার সমস্যায় এসেছি, কিন্তু আজকের দৃশ্যটা একেবারে ভিন্ন বলতে হবে। যদি আপনাকে বলি আজকের দৃশ্যটা কেমন ছিল, সকাল থেকে আমরা যারা আমরা এসেছি তারা কিন্তু অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকের দিনের দৃশ্যটা এখানে একেবারে ভিন্ন। কারণ অন্যান্য দিন আমরা দেখেছি দর্শকরা কলরবে ক্রিকেটাররা আজকে কলরবে আমাদের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি স্পষ্ট বলেছেন মাশরাফি যতদিন ঠিকঠাক খেলবে অবস্থা থাকবেন তিনি বাংলাদেশের হয়ে খেলতে পারবেন। মাশরাফি এই কথাটাও বলেছেন যে মাশরাফিকে টিম থেকে অধিনায়ক হিসেবে অবসর নিলেও মাশরাফি তিনি সভাপতি হিসেবে তার যে পারফরমেন্স নিয়েছেন সেখানে তাকে কিন্তু টিম খেলাবেন। অধিনায়ক হিসেবে
আস্থা আছে, তার যে পারফরমেন্স, তাকে সব মানে যে দুই ফর্মেটে তিনি খেলেন ঠিক থাকলে তাকে দুই ফর্মেটে পাশাপাশি বিসিবি সভাপতি আরেকটি কথা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ মাশরাফি, সাকিব, তামিম এবং মুশফিক এই চার ক্রিকেটার আসলে পারফরমেন্সের কারণে হোক বা যে কোনো কারণে হোক তারা অন্তত বাদ করবেন না বলেছেন। তো এই আসলে বিসিবির সভাপতি আগে গণমাধ্যমে কথা বলেছেন, এর আগে কিন্তু গতকালকে আগামীকালকে যে ম্যাচটা আছে সিরিজ ম্যাচ শ্রীলঙ্কার জন্য। দর্শক দুঃখিত, সংযোগটি ত্রুটিপূর্ণ থাকায় আমরা এতক্ষণ শুনতে পাচ্ছিলাম না। আমরা যাচ্ছি পরের খবরে। আজ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 10ম আসর। সবচেয়ে জমজমাট এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 ক্রিকেটের এবারের আসরে খেলবে মোট 8টি দল, যেখানে কাটার মাস্টার মোস্তাফিজের দল বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদের পাশাপাশি আছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। আইপিএল এর 10ম আসরে বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। নানান আলোচনা আর সমালোচনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 10মবারের মতো বসতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 ক্রিকেট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর আসর। বিশ্বের বড় বড় সব তারকা ক্রিকেটারদের মিলন মেলা হওয়ায় সবসময়ই ক্রিকেট ভক্তদের বাড়তি মনোযোগ থাকে আইপিএল এর দিকে। এবার দেখা যাক 10ম আসরে ক্রিকেটীয় যুদ্ধে নামার আগে কোন দল কেমন শক্তিমত্তা সাজিয়েছে নিজেদের সৈন্য দলে। শুরুতেই আসে বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদের নাম। এই দলে টাইগার পেসার মোস্তাফিজের অধিনায়ক হিসেবে থাকছেন গতবারের অজি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। তবে শুরুতে কাটার মাস্টারের এবারের আসরে খেলার ব্যাপারটি শঙ্কায় থাকলেও বিসিবির বক্তব্যে নিশ্চিত হয়েছে তার অংশগ্রহণ। দলে আরও আছেন নিলামের 7ম সর্বোচ্চ 4 কোটি রুপির পারিশ্রমিকে দলে ভেড়ানো আফগান স্পিনার রশিদ খান। আরও আছেন শেখর ধাওয়ান ও যুবরাজ সিং এর মতো অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটাররা। নতুন আসরের উদ্বোধনী ম্যাচে শিরোপাধারীদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কের পদে এবারও শেন ওয়াটসনকে রাখার সিদ্ধান্ত নিয়েছে দলটি। দলে এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেইল ও বিরাট কোহলির মতো হার্ড হিটারের উপস্থিতিও বলে দেয় কতটা শক্তিশালী আরসিবির ব্যাটিং লাইন আপ। তবে সবচেয়ে বেশি আলোচনায় আছে দ্বিতীয় সর্বোচ্চ 12 কোটি রুপির বিনিময়ে কেনা টাইমল মিলসের নাম। দামি এ খেলোয়াড় রয়্যাল চ্যালেঞ্জার্সকে কতটা দিতে পারবেন সেটাই দেখার বিষয়। এছাড়া বর্তমান ক্রিকেট বিশ্বের দুই সেরা অধিনায়ক স্টিভেন স্মিথ ও মহেন্দ্র সিং ধোনি আছেন রাইজিং পুনে সুপার জায়ান্ট দলে। ফাফ ডু প্লেসি, উসমান খাজা, মিচেল মার্শের সাথে সবচেয়ে বড় আকর্ষণ এবারের আসরে সবচেয়ে বেশি 14.5 কোটি রুপিতে কেনা ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের উপস্থিতি জানান দিচ্ছে সব দলের মধ্যে সব দিক থেকে শক্তিশালী দল গঠন করেছে পুনের এই দল। আর বাকি মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ডেয়ার ডেভিলস, গুজরাট লায়ন্স, কিংস 11 পাঞ্জাব ও সাকিবের কলকাতা নাইট রাইডার্স মোটামুটি দল গড়েছে এবারের আসরের শিরোপা ঘরে তোলার প্রত্যাশায়। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সাভারের চামড়া শিল্পনগরীর দূষিত পানি ফেলা হচ্ছে ধলেশ্বরী নদীতে। কঠিন বর্জ্যের সয়লাব, উন্মুক্ত স্থানও। সিইটিপির সক্ষমতা নিয়ে প্রশ্ন, বিসিকের ওপর দায় চাপালেন শিল্প মালিকরা। ঢাকা ঘোষণার মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে 5 দিনের আইপিইউ সম্মেলন। বৈষম্য নিরসনকে গুরুত্ব দিয়ে গৃহীত প্রস্তাবগুলো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। জঙ্গিবাদ দমনে আইন শৃঙ্খলা বাহিনীর ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। বললেন, উন্নত অনেক দেশের চেয়ে তারা এখন অনেক সক্রিয়। রাজধানীতে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান। বৃহত্তর স্বার্থে দুর্ভোগ মেনে নেওয়ার আহ্বান মন্ত্রীর। বিকল্প ব্যবস্থা করে অভিযান চালানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এবং মাশরাফি যতদিন ফিট থাকবেন ততদিন বাংলাদেশ দলে খেলবেন। সাকিব, তামিম, মাশরাফি, মুশফিকের কোনো বিকল্প নেই বললেন বিসিবি সভাপতি। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।